আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যা একটা সময় শান্ত এবং বিকাশশীল দেশ ছিল, আজ তার গৌরব হারাতে বসেছে। বাংলাদেশে আইনের শাসন যেমন লোপ পেয়েছে, তেমনি বেড়ে গেছে অরাজকতা। বাংলাদেশকে নিজেদের ক্রীড়াক্ষেত্র বানানোর চেষ্টা চালাচ্ছে চীন। আমেরিকাও লাভের আশায় ঘুরঘুর করছে। আর ক্ষমতায় রয়েছে নোবেলজয়ী ইউনূস। হ্যাঁ, নোবেল তিনি পেয়েছেন ঠিকই, কিন্তু বাংলাদেশকে অরাজক অবস্থা থেকে ফিরিয়ে আনতে তিনি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন, বা হয়তো সেদিকে দৃষ্টিই দেননি তিনি। আবার ভারতের সাথে সম্পর্ক ঠিক করার কাজও করেননি তিনি। তবে এই অরাজক অবস্থা বাংলাদেশের অর্থনীতিকেই ধসিয়ে দিতে পারে, তেমনই খবর উঠে আসছে ইউরোপ থেকে। নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিস্তারিত খবরটি জানার আগে ভিডিওটি এখনই লাইক করে দিন আর কমেন্টে লিখুন জয় হিন্দ এই কথাটি। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এক নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দশকের পর দশক ধরে ইউরোপের বাজারে বাংলাদেশ যে একক আধিপত্য ভোগ করে আসছিল, ভারতের এই নতুন প্রবেশাধিকার সেই ভিতকে নাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চুক্তির মূল বিষয়গুলো কি? 2027 সাল থেকে কার্যকর হতে যাওয়া এই চুক্তির ফলে ভারতীয় তৈরি পোশাক ইউরোপের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত বা ডিউটি ফ্রি সুবিধা পাবে। বর্তমানে ভারতীয় পোশাক রপ্তানিতে ইউরোপিয়ান ইউনিয়ন 12% শুল্ক আরোপ করে, যা এই চুক্তির ফলে শূন্যে নেমে আসবে। এছাড়া চামড়াজাত পণ্য ও জুতোর ক্ষেত্রে 17% পর্যন্ত শুল্ক তুলে নেওয়া হবে। বাংলাদেশের দুশ্চিন্তার কারণ কেন? 1. শুল্ক সুবিধার বিলুপ্তি। বাংলাদেশ বর্তমানে এলডিসি দেশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নেতে শুল্কমুক্ত সুবিধা পায়। 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের পর আরও 3 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত এই সুবিধা বজায় থাকবে। এরপর জিএসপি প্লাস বা অন্য কোনো দ্বিপাক্ষিক চুক্তি না থাকলে বাংলাদেশকে প্রায় 12.5% শুল্ক দিতে হতে পারে। 2. প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। 2029 সালের মধ্যে ভারত স্থায়ীভাবে 0% শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশ 12.5% শুল্কের মুখে পড়বে। এর ফলে বাংলাদেশের দীর্ঘদিনের প্রাইস অ্যাডভান্টেজ বা কম দামের সুবিধাটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। 3. বাজার অংশীদারিত্বে পরিবর্তন। 2010 সালে ইউরোপের বাজারে চীনের অংশ ছিল 45%, যা 2025 সালে কমে 28% দাঁড়িয়েছে। এই সময়ে বাংলাদেশের অংশ 7% থেকে বেড়ে 21% হয়েছে। অন্যদিকে 2005 সালে ভারত ও বাংলাদেশের বাজার অংশ সমান থাকলেও বর্তমানে ভারতের অংশ মাত্র 5%। ভারতের এই নতুন সুবিধা তাদের বাজার অংশ পুনরায় বাড়িয়ে তোলার সুযোগ করে দেবে। ভারতের শক্তি এবং বাংলাদেশের দুর্বলতা। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালকের মতে ভারতের বেশ কিছু শক্তিশালী দিক রয়েছে যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। 1. কাঁচামালের সহজলভ্যতা। ভারতের নিজস্ব তুলা উৎপাদন রয়েছে। 2. দক্ষ জনশক্তি ও অবকাঠামো। ভারত তাদের লজিস্টিক্স এবং অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করছে। 3. সরকারি সহায়তা। ভারত 2030 সালের মধ্যে টেক্সটাইল রপ্তানি $100 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এবং এর জন্য উৎপাদন ভিত্তিক ভর্তুকি বা পিএলআই ও কর ফেরত স্কিম চালু করেছে। বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি পরিবর্তনের ফলে বিশ্বের অনেক রপ্তানিকারক দেশ এখন ইউরোপের বাজারের দিকে বেশি ঝুঁকছে। এর ফলে ইউরোপের বাজারে সরবরাহের আধিক্য তৈরি হয়েছে, যা ক্রেতাদের দর কষাকষির ক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং বিক্রেতাদের লাভের মার্জিন কমিয়ে দিয়েছে। উপসংহারে বলা যায়, ভারতের জন্য এই মুক্ত বাণিজ্য চুক্তি কেবল একটি ব্যবসায়িক জয় নয়, বরং বিশ্ববাজারে নিজের অবস্থান পুনরুদ্ধারের একটি কৌশলগত মাইলফলক। ভারতের বিশাল কাঁচামাল ভিত্তি, লজিস্টিক্স অবকাঠামোয় বড় বিনিয়োগ এবং 2030 সালের মধ্যে $100 বিলিয়ন রপ্তানির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রাকে এই চুক্তি সরাসরি ত্বরান্বিত করবে। এতদিন শুল্ক বৈষম্যের কারণে বাংলাদেশ যে বাড়তি সুবিধা পেয়ে আসছিল, এখন সমতল প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হওয়াতে ভারতের দক্ষ জনশক্তি এবং উন্নতমানের টেক্সটাইল পণ্য ইউরোপের বাজারে পুনরায় আধিপত্য বিস্তারের সুযোগ পাবে
এটি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। এই ছিল পুরো খবর। আশা করি খবরটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।